উৎসবে মধুর পরশে আকাশে বাতাসে ফাগুনে আগুন লেগেছে মানুষের মনে। হোলির আনন্দময় পরিবেশে দোল উৎসবে মাতোয়ারা আমরা সবাই এমন স্বপ্নময় পরিবেশে প্রেমাচ্ছন্ন আবেগী সত্তায় সবাইকে জানাই আমাদের পক্ষ থেকে প্রীতি, শুভেচ্ছা এবং হার্দিক অভিনন্দন। যুগবতার ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের পাদপদ্মে প্রণাম জানিয়ে উপস্থিত গণদেবতাকে যথাযথ সম্মান জ্ঞাপন করে শুরু করতে চলেছে আজকের যাত্রা। ঠাকুর রামকৃষ্ণ বলেছিলেন, যাত্রাই নৌকশিক্ষা হয় রে, একবারে দুধ মেশানো জলে রাজহাঁস দুধটাই খেয়ে নেই রে, জলটাই পড়ে থাকে রে। সেই লোকশিক্ষার একমাত্র মাধ্যম যাত্রা এখন পাশ্চাত্য সংস্কৃতির দাপাদাপিতে লুপ্ত প্রায় অস্তমিত সামাজিক অবক্ষয়, মানবিক মূল্যবোধের অপমৃত্যু, তীব্র অর্থনৈতিক প্রতিযোগিতায় ক্লান্ত দিগ্ভ্রান্ত মানুষের বিনোদনে একমাত্র মাধ্যম বোধ হয় টিভি। আর সেই টিভি আর সিনেমাই চলছে বোম্বেতে হিরো হিরোইনদের অশ্লীল কুরুচিপূর্ণ বাণিজ্য নির্ভর অর্থ উলম্ব নাচ গান, স্কুল পড়ুয়া ছেলে মেয়েদের মুখে দেশাত্মবোধক নাচ গানের পরিবর্তে আজকাল শোনা যায় চটুল হিন্দি গান। যুবক যুবতী থেকে শুরু করে বৃদ্ধ বৃদ্ধা পর্যন্ত সেই অপসংস্কৃতির আফিং সেবন করে না বোধ হয়ে বসে আছে। শিক্ষা আজ মানুষকে গড়ে তুলেছে আত্মকেন্দ্রিক চেতনার চালচিত্রে শুধু কামনার পোকা, আর বিপ্লব এখন চায়ের কাপে তোফান তুলে। আর যুব সমাজ মেতেছে নীল টিমি পাবজি ব্লু হোয়াইল নামক মারণ খেলায়। তাই তো মা যশোদা সৌখীর নাট্য সংস্থার একমাত্র লক্ষ্য যাত্রা শিল্পকে বাঁচিয়ে রেখে আপনাদের কিছুটা আনন্দ দিয়ে কিছুটা আনন্দ পাওয়া শুরু করতে চলেছে আজকের যাত্রা। সত্যের পরের স্টেশন
পুনরায় সকল গণদেবতাকে যথাযথ সম্মান জ্ঞাপন করে শুরু করতে চলেছে আজকে যাত্রা। তাহলে এবার অনুমতি দিন, শুরু হোক আমাদের পথ চলা, শুরু হোক আমাদের কথা বলা। শুরু করতে চলেছে আজকের যাত্রা স্বর্গের পরের স্টেশন। রচনা যাত্রা মাইকেল স্বর্গীয় ভৈরবনাথ গঙ্গোপাধ্যায়। নির্দেশনায় গৌরাঙ্গ দে। পরিবেশনায় মা যশোদা শৌখিন নাট্য সংস্থা। পরিচালনায় জলধা দোল উৎসব কমিটি। সম্পাদনায় মাস্টার কালীবাড়ি। দল ম্যানেজার তাপস জানা এবং দিলীপ বাড়ি। সাজসজ্জা ত্রিনয়নী সাগর আবহ কালীবাবু ধরি ডিনার সাউন্ড সার্ভিস। বিশেষ চরিত্রে পূর্ব মেদিনীপুরের সর্বশ্রেষ্ঠ অভিনেতা সুখদেব জানা। অভিনয়ে যাত্রা জগতের চ্যালেঞ্জ সৃষ্টিকারী নতুন আঙ্গিকের গায়ক মাস্টার অরিজিৎ। তার সঙ্গে যাত্রার সাগর গায়ক কুমার গৌতম। অভিনয়ে সত্য ঘটনা অবলম্বনে ধারাবাহিকের নায়িকা মিস লিপি। তার সঙ্গে যাত্রা লক্ষ্মী মিস ভাবি। অভিনয়ে নৃত্য গীত গতিয়সী সুপার নায়িকা মিস শম্পা এবং তার সঙ্গে গ্ল্যামার কুইন অভিনেত্রী মিস পামেলা ঠাকুর এবং মা মনসা শীতলা নাথুর চরণে শত কোটি প্রণাম জানিয়ে শুরু করতে চলেছে 1400 বঙ্গাব্দের আকাশ বাতাস তোলপাড় করা এক হৃদয় বিদারক অশ্রু সজল সামাজিক যাত্রাপালা স্বর্গের পরের স্টেশন। স্বর্গের পরের স্টেশন। স্বর্গের পরের স্টেশন। জীবন থেকে মরণ পর্যন্ত একটা বিরাট লম্বা এক্সপ্রেস ট্রেন দ্রুত গতিতে ছুটে আসছে। একটা স্বপ্নের ট্রেন, একটা অদ্ভুত অস্বাভাবিক ট্রেন, বাঁশি বাজিয়ে মাটি কাঁপিয়ে দ্রুত গতিতে ছুটে আসছে স্টেশনের পর স্টেশন পার হয়ে রেল লাইনের উপর দিয়ে। বন্ধুগণ, আপনারা যারা ট্রেনে চেপে যাবেন তাড়াতাড়ি করে টিকিট কাউন্টারে গিয়ে টিকিটটা সংগ্রহ করে নেন। শুনতে পাচ্ছেন না? ঘন্টা বাজছে। আমি পাগল নাকি? প্রথম ট্রেনের 1 নম্বর প্যাসেঞ্জার এসে গেল। আপনি কে? আমি বিবেক। বিবেক? হ্যাঁ, আমার নাম বিবেক। ওই হৃদয়পুর ছিল আমার বাড়ি। আমার বাবার নাম ছিল সত্য, মায়ের নাম ছিল সুনীতি। কিন্তু আজ ঘর নেই, বাড়ি নেই, বাবা নেই, মা নেই, কেউ নেই, কিচ্ছু নেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কিছু পরে 1350 সালের মধ্যে এদেশের সব সংসারের বাবা সত্য বাবুরা, সব সংসারের মা সুনীতি দেবীরা মারা গেছে। সত্য সুনীতির একমাত্র সন্তান বিবেক আজও কেঁদে কেঁদে বেড়ায় তার বাবার জন্যে, তার মায়ের জন্যে। বাবা, মা গো। কাঁদবেন না, কাঁদবেন না বিবেক বাবু। সত্যি আমি আপনাকে বুঝতে পারিনি। আমার সমস্ত অপরাধ ক্ষমা করে আপনি আমার বাড়ি দিচ্ছেন। কি করে যাব? এক্ষুনি যে আমার ট্রেন এসে যাবে। আমি গার্ড সাহেব, আমার এই সবুজ পতাকা দেখিয়ে ট্রেনটাকে নিয়ে যেতে হবে স্বর্গের পরের স্টেশন। স্বর্গের পরের স্টেশন? হ্যাঁ হ্যাঁ প্যাসেঞ্জার বন্ধু, আপনি যদি স্বর্গের পরের স্টেশনে যেতে চান তাহলে তাড়াতাড়ি করে টিকিট কাউন্টারে গিয়ে টিকিটটা সংগ্রহ করে নেন। না হলে আমি যদি এই সবুজ পতাকা দেখিয়ে ড্রাইভারকে গাড়ি ছেড়ে দিতে বলি তাহলে আর আপনি ট্রেন ধরতে পারবেন না, আর বাবা মার সঙ্গে দেখাও হবে না। বাবা, মা গো। মা তোমাকে ডাকছে। আমার রেলগাড়ির দ্বিতীয় প্যাসেঞ্জার। লোকটা পাগল নাকি?
না না রবি, ভদ্রলোকে তুমি পাগল বলো না। আচ্ছা, আপনার নামটা কি প্যাসেঞ্জার মশাই? ভুবন ব্যানার্জি। ভুবন মানে তো পৃথিবী। আচ্ছা আচ্ছা পৃথিবী বাবু, আপনি আবার একটা কাজ করে দিতে কি পারেন? কাজ? আমার এই রেলগাড়িটাকে আপনি চালিয়ে নিয়ে যেতে পারবেন? কি বলছেন আপনি? পারবেন না তো? কেন কেন পারবেন না? উত্তর দেন। ভয় কি রবি, ভয় কি? আমি তো রয়েছি বাবা। হ্যাঁ, বাবার মতো বাবা থাকলে সন্তানদের কোনো ভয় থাকে না। এই যুগের বাবাদের ছেলে মেয়েদের কাণ্ড কারখানা দেখে বোবা হয়ে বসে থাকে। মেয়েরা মা হতে লজ্জা করে পিঠ কাটা ব্লাউজ পরা মায়েদের পেটেকে। বিদ্যাসাগর কিংবা সুতোষ মুখোপাধ্যায় জন্মায় না, জন্মায় না, জন্মায় না, জন্মাতে পারে না। ওই শুধু বাপন জাপান পামেলা ঝামেলাদের দল। সেই জন্যই তো 1560 সালের আগের মা বাবাদের আনতে যাচ্ছে এক ট্রেন মা, এক ট্রেন বাবা। আচ্ছা বাবু, রবিকে তুই কখন ডাকতে পাঠিয়েছি আর তুমি কি না এখানে দাঁড়িয়ে কেউনি? ওরে বিবেক বাবু, ভদ্রলোক মানসিক ভারসাম্যহীন ভারতী। ভারতী অর্থাৎ হঠাৎ ভারতবর্ষের মা, কোটি কোটি মায়ের প্রতিচ্ছবি আমার স্বপ্নের সঙ্গে হুবহু মিলে যাচ্ছে। বিবেক বাবু, আমি আমার গাড়ি ছাড়বো। সংসারের বাবা তুমি আমার রেলগাড়ির ড্রাইভার, সংসারের মা তুমি আমার রেলগাড়ির গার্ড। সন্তান কামরাগুলোকে মাঝখানে রেখে তোমরা তোমাদের স্বপ্নের স্নেহের মায়া মমতা ট্রেন চালিয়ে নিয়ে চলো স্বর্গের পরে স্টেশন। স্টেশন পেরিয়ে অবশেষে আমি আমার ভগ্নের স্টেশন, মানে আমার বোনের মতো ভারতের বাড়ির স্টেশনে আমি নেমে পড়লাম। ভারতের তখন বিয়ে হয়নি, তখন একদিন আমি কলকাতা থেকে বাড়ি আসছে, দেখি যৌবন বন্যায় ভারতীকা ঘুরছে কলসিটি ঘাটে রেখে দিয়ে। তখন ছিল ফাগুন মাস, আগুন জ্বলে উঠল আমার চোখে। আমি ওই পদ্মদিঘির ঘাটে নেমে গিয়ে এক কাজলা জল ওর গায়ে চিপিয়ে দিলাম। আর ঠিক তখনই আমার মনে হয়েছিল ওর নয় আমি সাঁতার কাটি, সাঁতার। আর এখন মনে হচ্ছে ও যদি ওর মানুষ বলেছে কাকে লইয়া ওখানে দাঁড়াতো এসে মুখে মধুর মধুর হেসে। ওর মানুষ বলেছে কাকে লইয়া ওখানে দাঁড়াতো এসে মুখে মধুর মধুর হেসে। ওর মধুর তীরতে ডুবিয়া পড়ছে কতিও ভোলা মতো। ঢেউ ঢেউ রাগ দুটো ঢেউ যখন শীতছে বাড়িয়ে, তখন আমার উদর হৃদয় সেদিন গিয়েছে হারিয়ে। যাক যাক হারিয়ে যাওয়া, হেরে যাওয়া কথাটা নেই। ভারতী আমাকে প্রচন্ড ভালোবাসে, দাদার মতো ভালোবাসে। আমিও ভারতীকে ভালোবাসি মনে করতে। আমাকে দেখে ভারতে সব কাজ ফেলে দিয়ে এখনই একটা আসতে না দেখবে। ভারতীকে গিয়ে ডাক ডাক ভারতী, আমি তোর দাদা রে, দাদা। তুমি এসেছো? ভালো আছো তো? ভালো আছো? সবাই ভালো আছিস? ভালো আছি। তুই আমাদের আসলি কেন? আমি কিন্তু ভীষণ রাগ করেছি। তাই বুঝি এবার তুই এসে গেছি।
চল চল চল, বাড়ির মধ্যে গেলে আমি সব কিছু খেলনা থেকে দেখিয়ে দেবো। কি মজা! এবার আর কিছু গল্প বলতে হবে মামা। আমি আর মা তোমার সামনে বসবো, গল্প শুনতে শুনতে আমরা হয়েছে হয়েছে, হবে হবে হবে। তার আগে চলো তো হাত পা ধুয়ে একটু চা জল খাবার খাবে, জামা কাপড় ছাড়বে, তারপর তোমার সঙ্গে বসে বসে সব গল্প করবো। তাই চল রে বোন, তাই চল। তবে শোনো না, এবার কিন্তু 4 দিনের আগে ছাড়ছি না, সবাই খুব পালিয়েছিলে, এবার আর তোমাকে আমি বেঁধে রাখবি, তাই তো। না না না, নিখিল বাবুকে ভারতে যতটা বাড়াবাড়ি আমার মনেই ভালো লাগে না। ভারত যতই বলুক নিখিল বাবু তার দাদা ছোট বেকার বন্ধু, সেই সূত্রে নিখিল বাবু তাকে ছোট বোনের মতো স্নেহ করে। কিন্তু কিন্তু ব্যাপারটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। ভারতী যতই বলুক না কেন, নিখিল বাবু তার নিজের দাদা নয়, দাদার মতো, ওই বোনের মতো, ভাইয়ের মতো। ওই ওদের দুজনের সম্পর্কের মাঝখানে একটা মত শব্দ আছে। এই এই মত শব্দটাই যত নষ্টের মূল। আজ আমি ভারতীকে বলে দেবো, আজ আমি ভারতীকে স্পষ্ট করে জানিয়ে দেবো। নিজের সঙ্গে যা, নিজের সঙ্গে কেউ আর নিজের কথা বলে নাকি? বলে বলে ভারতী, যে মানুষ তার মনের গভীরের গোপন কথা অন্য কাউকে বলতে পারে না, সে মানুষ একান্ত নিভৃতে নিজের সঙ্গে নিজেই কথা বলে। কি বলো তুমি? তোমার তোমার মনের গোপন কথা শুনে লোক নেই, আর তোমার মনের সব গোপন কথা আমাকে বলা যায় না, তাহলে এতদিন ধরে তোমার সঙ্গে আমার সম্পর্ক। বাজার থেকে কি আনতে হবে বলো, আমি এক্ষুনি আনিয়ে আসি। বারাত যাওয়ার নাম করে পালাতে চাইছো বুঝি? আমার প্রশ্নের উত্তরগুলো এড়িয়ে যেতে চাইছো বুঝি? এই চাইছি। আমি জানি বুদ্ধিমতী তুমি, দুটো সন্তানের মা হলেও এখনো তোমার স্ত্রীর রূপ যৌবনের অভাব নেই। আমি শিক্ষিত বেকার হলেও, টিউশন করে সংসার চালালেও আমি তো একটা পুরুষ। পুরুষকে তুমি বাইরের ছেলে ক্ষত বিক্ষত হতে দাও, তুমি নারী। ঘরের দরজা জানলা বন্ধ করে শোনো না, রাখো না লক্ষ্মীটি। নিখিলদা আমার দাদার বন্ধু, আমার দাদার মতো। বিশ্বাস করো, আমার দাদা মারা যাওয়ার পর নিখিলদাকে আমি আমার দাদার স্থানে বসিয়ে রেখেছি, আর তাই তো নিখিলদা এলে তোমাকে আমি একদম সময় দিতে পারি না গো। ঠিক আছে ভারতী, এবার থেকে তুমি না হয় তোমার ওই দাদার মতো নিখিলদাকে ফুল টাইম দিও, আমাকে হাফ টাইম দিও। হয়েছে মশাই, হয়েছে, খুব হয়েছে। শোনো তো, এই যে শোনো না, এই ব্যাগের মধ্যে বাজারে ফর্দ আছে, তুমি সামনের দোকান থেকে বাজারগুলো করে নিয়ে এসো, তারপর অসময় হলেও তুমি যা চাও তাই হবে মশাই। কি, ঠিক আছে তো? আমার ঠিক না থাকলেও তোমার তো ঠিক আছে। হয়েছে হয়েছে, খুব হয়েছে মশাই, আর রাগ করতে হবে না। তুমি বাজার করে নিয়ে এসো, তারপর তুমি যা চাও তাই হবে। না না না, রাগ করো না, রাগ করো না গো গো লক্ষ্মীটি। না না না, রাগ করো না, রাগ করো না গো গো লক্ষ্মীটি। একটু আদর করে ভরা আদরের মতো মনটাকে দাও ভরিয়ে, ঝুমঝুলতার মতো তোমার মনে সাজাই আমাকে নাও জড়িয়ে। একটু আদর করে ভরা আদরের মতো মনটাকে দাও ভরিয়ে, ঝুমঝুলতার মতো তোমার মনে সাজাই আমাকে নাও জড়িয়ে। কি হলো, ভালো লাগছে না? না ভালো লাগছে না। কেন? সেখানটা আমাকে দিয়ে গাইলে, সেখানটা তোমার ওই দাদার মতো নিখিলদাকে দিয়ে গাইলে ব্যাপারটা জমতো ভালো। এই কথা বলেছি। কি বললাম তুমি বুঝতে পারোনি? শুধু তো আজ নয়, আজ তোমাকে অনেক দিন অনেকবার আমি কথাটা বুঝিয়ে বলেছি, কিন্তু তুমি আমার কোনো কথার পাত্তাই দাও। কেন দেব পাত্তা? আমি তো তোমার মতো হীনমন্যতা রোগী। ও সামনে কথা বলবো। অনেকদিন অনক অভিনয়
ভূমিকায় আমি ধরতে পেরেও তোমাকে আমি ক্ষমা করে দিয়েছি। তোমাকে তোমাকে আমি অনেকবার বলেছি নিখিল বাবুর সাথে তোমার এই মেলামেশা আমার ভালো লাগে না। ভাই বোনের ভালো মেলামেশা আমার ভালো লাগে না। ছি, ছি, ছি। তুমি না শিক্ষিত, ছাত্রদের কত জ্ঞানের কথা বলো, আর সেই তুমি তোমার মনে এত নিশ্চিন্ত ভাবে। কিছু মনে করো না দাদুতি, আসলে আসলে বেকারত্বের যন্ত্রণা, অভাবের জ্বালায় আমি আমার বুদ্ধিটাই হারিয়ে ফেলি। যেন আমি অনেক সময় ভাবি আমি বেঁচে আছি না মরে গেছি। অনেক যন্ত্রণার মাটি দিয়ে মাঝে মাঝে আমি একটা ভালোবাসার প্রতিমা রচনা করি। আমি ছোট্ট সোনা রবির মুখ চেয়ে ছোট্ট সোনা সবকে দেখে মনে মনে আমি একটা শাস্ত্র রচনা করে ভাবি আমার আর কিছু না থাক, আমার দুটো সন্তান তো আছে, আমার একটা ভালোবাসার প্রতিমা তো আছে। আমি তুমি আমার ভালোবাসা, তুমি আমার ভালোবাসার স্বপ্ন, তুমি আমার মরুভূমির হৃদয়ের মরুভূমির হৃদয়ের সান্ত্বনার পান্থপ্রদীপ। তাই তোমাকে কাছে না পেলে আমার সব কিছু এলোমেলো, সব কিছু আজকে যে ঘটনাটা ঘটে গেল একথারে যেন নিখিল বাবু জানতে না পারে। তুমি ঘরের মধ্যে যাও, আমি এক্ষুনি বাজাতে সত্যি তো মানুষ বেশি ভালোবাসলে বুঝে এমনি করে ফোন করে। অর্থাৎ এটাও তো ঠিক কথা, নিখিল দাদা ওকে আমি একদম সময় দিতে পারি না। আমার এই নিখিলদের কাছ থেকে এক সেকেন্ডের জন্য সরে গেলে নিখিল আমার চিৎকার করতে করতে বলবে, এখানে একাকে দাঁড়িয়ে কি ভাবছিস রে বোন? ও সে অনেক কথা তোমাকে বলা যাবে না। আচ্ছা আমি এখানে আসি বলে মানে ভুবন বাবু কি বিরক্ত হয়? না না একদম না, একদম না, তিনি ভীষণ খুশি হন। কিন্তু না দাদা না, এর মধ্যে কোনো কিন্তু নেই। আচ্ছা তোর সাথে একটু আগে যেন কি নিয়ে তর্ক হচ্ছিল? আমাদের স্বামী স্ত্রী সারা দিনের দাম্পত্য করবো, ও তোমাকে বলা যাবে না। কেন বলা যাবে না? মনে কর না আমি তোর বন্ধু। তোমার বন্ধু হবে কেন? তুমি আমার দাদার বন্ধু, আমার দাদা। বাধা বাধা কিসের বন্ধু দে? হ্যাঁ আমি কিছুতেই চুপ করতে পারছি না। ও ভাই কাছে ঠিক আছে, কিন্তু আমার সঙ্গে গল্প কর, আমি এক্ষুনি গিয়ে সমস্যাটাকে নিয়ে আসছি। দাদা তুমি ওর সঙ্গে গল্প করো, আমি এক্ষুনি যাবো। সমস্যা ভাবছি সাক্ষী রাখলে চলবে। 10 টাকা নিয়ে মোড়ের মাথায় মিষ্টি দোকান থেকে না মিষ্টি নিয়ে আয়। কেমন কতদিন সন্দেশ খাইনি। দাও মামা, আমি দৌড়ে যাবো আর আসবো। না না শোনে না না না, তুমি দৌড়ে যাবে না, তাড়াহুড়ো করবে না, তুমি খুব আস্তে আস্তে যাবে, কারণ ওই মোড়ের মাথায় তোমার ডিস্টার্ব হতে পারে। তুমি খুব আস্তে আস্তে যাবে। কেমন যাও? ঠিক আছে মামা, তুমি মাকে বলে দিও আমি সন্দেশ আনতে যাচ্ছি। নরেন গুড়ের সন্দেশ বেশি মিষ্টি ওই ঘরের দিকে মনে উত্তপ্ত হয়ে ওঠার কথা ছিল আমার বিছানা, কিন্তু বেকার বন্ধের ভুবন ব্যানার্জের সেই বিছানা এখন সোনার এই বাড়িতে আমার আর আশা চলবে না। আমি ভুবন বাবুর সমস্ত কথা শুনেছি, তাই এ বাড়িতে আসাই আমার শেষ দিন। তাই শেষ দিনে আমি শেষ খাবো। এই তুই সমস্যাকে দুধ খাইয়ে দিয়েছিস? দুধ খাইয়ে দিয়েছি, দুধ খেয়ে আমার করে দেখো কেমন ঘুমিয়ে পড়েছে। আমার পাশে ভারতী
বলছিলাম কি ভুবন বাবু তো বাজারে গেছেন তাই না? তার আগেই আমি তোর সাথে ব্যাপারটা শেষ করে নি। জানিস মানে রবি সন্দেশ খেতে চেয়েছিল জানো তো, তাই 10 টাকা দিয়ে তাকে আমি সন্দেশ আনতে পাঠিয়েছি। না বাজে খরচ নয় ভারতে। হ্যাঁ তোকে একান্ত ভাবে ওই অজগর আসছে তেরে আমি খাবো বেড়ে দুধ না হয়ে মরে পাছে ইগল পাখি অনেকদিন ধরে আমি তোকে অনেক কিছু সুযোগ করে দিয়েছিলাম। মার খেলবে অজ্ঞান হয়ে গেছে, মনে রান্নে ভুবন বাবু গেছে বাজার করতে, আর সেই আনন্দে তোর যৌবনটাকে আমি চিবিয়ে খাবো রে। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধে রাধে বল, কলিযুগে কৃষ্ণ নাম পথে কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধে রাধে বল, কলিযুগে কৃষ্ণ নাম পথে দেখুন না ভুবন বাবু, ভারতের কে বাজে মেয়ে আমাকে জোর করে ইয়ে করতে চায়। ছি 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 ভারতী, এমন জানলেন আমি কখনো এবারে আসতাম না। এই ভারতে বলেছিল রে আমি তোমার সাথে একটা ভুল করেছি, বিশ্বাস করে বুঝতে পারিনি। ভাই ভাইয়ের মধ্যে সম্পর্কের মাঝ দিয়ে ওই জানোয়ারটা এমনি করে গাল সামনে পিল ছেড়ে দেবে। আমি খবরদার খবরদার, তুমি রবিকে ছোবে না। কি বললে? ঠিকই বলেছি, অনেক দিন ধরে তুমি আমাকে মিথ্যা কথা বলেছো। রবি তুই এবার তোর মাকে ঘর থেকে বাইরে বের করে দিয়ে ঘরে দরজাটা বন্ধ করে দিয়ে আমি তোমার ভুল স্বীকার করছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। না রবি, আজ থেকে তুই ওকে মা বলবি না, ওর সঙ্গে তোর কোনো সম্পর্ক নেই। এক্ষুনি এই মুহূর্তে বাড়ি বেরিয়ে যাও, আমি তোমাকে আশ করি না। যদি তুমি চিৎকার করে লোক রাখবে আমি নিজে হেরে গেছি, তাই চিৎকার করে লোক রাখতে পারিনি। তুমি বিশ্বাস করো, আমার সংসারকে মুখে দিয়ে ওর হাতের হাত দিয়ে করে বলছে আমি বিশ্বাসঘাতক নই।
বাড়ি থেকে বেরিয়ে না যাও, তাহলে আমি ভাববো তুমি আমার সন্তান, আমার সন্তান ওই ছোট দুটি ভাগ হয়ে মিশে দুই মোহনা, মিশে দুই মোহনা, একটি নদী দুটি ভাগ হয়ে মিশে দুই মোহনা, মিশে দুই মোহনা, একটি এসেছে গঙ্গায়, একটি যে যমুনা, একটি নদী দুটি ভাগ হয়ে। গঙ্গার ধারে নেমেছে গোধূলি, যমুনায় ছায়া পড়ে, থেমে গেছে হাসির এই 24 ভট্টাচার্যের কাণ্ড শুনে নিভেছে পাষাণ্ড ভগবানের চোখে একটুও জল নেই। তার মানুষের প্রতি একটুও করুণা নেই। থাকলে আমার একমাত্র মেয়েকে আমার সামনে কেড়ে নিতে পারবো না। ভগবান, তুমি যদি ছেলে মেয়ের বাবা তাহলে বুঝতে পারবে একমাত্র মেয়ে হারা বাপের যন্ত্রণা। আর তুই আমি ঘরে যাবো না, বাইরে বসে থাকবো। রাত মানলে ওই কান্তুসটা আমার মাথার উপর উঠবে। আমি ছুটে গিয়ে আমার মেয়ে আরতিকে জড়িয়ে ধরে বলবো, মাগো এতদিন তুই কোথায় ছিলিস আরতি? 6 মাসের মধ্যে তোর পুরো বাপটার কথা একবারও মনে পড়েনি, একবারও না। আমি কি করে ভুলতে পারবো? আত্মা শক্তি মহামায় জগৎটাকে আচ্ছন্ন করে রেখেছে। তাহলে ওই বাচ্চাটাকে কোলে নিয়ে আরতি এসে আমাকে বলছে, বাবা আমি এসেছি। কে? আরতি, তুই এসেছিস মা? ওই কোলের বাচ্চা ছেলেটাকে নিয়ে তুই ফিরে এসেছিস। এই পুরো চোখটাকে তুই ভুলে গেছিস মা। হ্যাঁ, তুই তো আমার মেয়ে আরতি। রাতে অন্ধকারে চুপি চুপি আমাকে দেখ দেখ, ভালো করে দেখ। তুই হতভাগা পুরো বাপটাকে ভালো করে দেখ। তুই চিনিস না বলে আনন্দে আমোদে আমার হাড় জলগুলো বেরিয়ে গেছে। তোর জন্য কেঁদে কেঁদে আমার চোখের দৃষ্টিগুলো ঝাপসা হয়ে গেছে। কাকা গো, আমি আরতি নই, আমি আরতির বান্ধবী, আমি ভারতী। কথা আবার তুই আমাকে ফাঁকি দিয়ে পালিয়ে যেতে চাস? পারবি না, পারবি না। 6 মাস পরে যখন তুই ফিরে এসেছিস তখন আর তোকে আমি যেতে দেব না, কিছুতেই নেই। দে দাদু ভাইকে আমার কোলে দে বলছি। এই নাও। টাকার চেয়ে সুদ মিষ্টি। আমি সুষমের টাকা অনেক টাকা পেয়েছি, অনেক ধন। ভিখারি জগদীশ ভট্টাচার্য, কাঙাল জগদীশ ভট্টাচার্য, আজ থেকে রাজরাজেশ্বর, রাজরাজেশ্বর।
তুমি আমাকে চিনতে পারছো না? আমি আরতি নই গো, আমি ভারতী। ভারতী? হ্যাঁ, আমি এসেছি তোমার কাছে আশ্রয় চাইতে। হ্যাঁ, চিরকালের জন্য আশ্রয় দেবে না কাকা, আমাকে আশ্রয়। কিন্তু আরতি যে নেই আমি কে বললো মা আরতি নেই? আজ থেকে তুই তো আমার মেয়ে আরতি, আর তোর ছেলে আমার নাতি। তুই তোর পুরো বাপের মাথায় হাত দিয়ে বল মা, তুই কোনদিন আমাকে ছেড়ে যাবি না। আজ থেকে তুই আমাকে বাবা বলে ডাকবি। বাবা, ঈশ্বর, তুমি আমার সঙ্গে যুদ্ধে হেরে গেলে, মানুষের যুদ্ধে ভগবানের পরাজয়। এই যে কে আছো, আমার মেয়ের ঘরটা খুলে দাও, ওর আঁচলে চাবিটা বেঁধে দাও। জামা যা, তুই দাদু ভাইকে নিয়ে ঘরে শুয়ে দিয়ে আয়। দাঁড়া 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 মা দাঁড়া। আজ থেকে তোর ওই ছেলে দাদু ভাইয়ের নাম রাখলাম অর্জুন। হ্যাঁ মা, ঘুমিয়ে গেছে, ঘরে দিয়ে এই শালাটাকে শুয়ে দিয়ে আয়। কতদিন পরে এ বাড়িতে আনন্দের বন্যা এলো। মাগো, আমার বাড়িতে শ্যাম এসেছে, শ্যাম। শ্যাম যে আমার ঘুমায় ওগো মা যশোদার কোলে, মাখন চুরি করবে যে গো আর দুটো দিন পরে। শ্যাম যে আমার ঘুমায় ওগো মা যশোদার কোলে, মাখন চুরি করবে যে গো আর দুটো দিন পরে। আনন্দের বন্যায় খুশির যমুনা, হৃদয় বৃন্দাবন পথে নুপুর বেজে যায়। আনন্দের বন্যায় খুশির যমুনা, হৃদয় বৃন্দাবন পথে নুপুর বেজে যায়। ভেনুর সাথে বেনু হাতে ঘটে যাবে চলে, মাখন চুরি করবে যে গো আর দুটো দিন পরে। শ্যাম যে আমার ঘুমাই ওগো মা যশোদার কোলে, মাখন চুরি করবে যে গো আর দুটো দিন পরে। মাখন চুরি করবে যে গো আর দুটো দিন পরে। মাখন চুরি করবে যে গো আর দুটো দিন পরে। সেই আশ্চর্য রকমের রেলগাড়িটা মায়ের কোল স্টেশনে মা তার শিশু সন্তানকে নামিয়ে দিয়ে স্নেহ স্টেশনের দিকে এগিয়ে চলেছে। প্যাসেঞ্জার বন্ধুগণ, আপনারা চুপ করে বসুন। স্টেশন থেকে রেলগাড়িটা ছেড়েছি, তারপর সন্দেহ, সম্মানবোধ, অবিশ্বাসের স্টেশন পেরিয়ে পেরিয়ে ঝগড়াঝাটি স্টেশনে কিছুক্ষণ দাঁড়িয়ে কন্যা স্টেশনে কিছুক্ষণ ইঞ্জিনটাকে ঠিক করে নিয়ে কর্তব্য কিংবা অনুশোচনার স্টেশনে পৌঁছাতে 21 বছর সময় লেগে গেছে। আমি গাড়ি দাঁড় করাবার সিগন্যাল দিলাম। দেখুন, পুলিশ অফিসার ভুবন ব্যানার্জি আত্মবিলাপ করতে করতে এদিকেই আসছে। আমি ততক্ষণ ওই ডাস্টবিন নামক ক্যান্টিন থেকে কিছুটা টিফিন করে নিয়ে 21 বছর ধরে আমি আমার ভারতী আর সবুকে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু কোথাও তাদের সন্ধান খুঁজে পেলাম না। ভারতের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার ঠিক পরে পরেই আমি পুলিশে চাকরি পেয়েছিলাম। বর্তমানে আমি হৃদয়পুর থানার ওসি। এখন আমার হাতে অনেক ক্ষমতা,
সেই সব ক্ষমতার প্রয়োগ করেও আমি আমার ভাঙা মনটাকে কিছুতেই জোড়া লাগাতে পারলাম না। ভালোবাসার সামান্য একটা ভুল 21টা বছর ধরে আমার জীবনটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়িখাড়ি করে দিয়ে যাচ্ছে। এই তো সন্দেহের আগুন যেমন ভয়ঙ্কর আগুন, সেই আগুনে কত সংসার পুড়েছে, কত মরে জমা হয়েছে ভুলের ছাই, এটার কোনো হিসাব নাই। আপনি বিবেক পাবো না? বিবেক কিছু চিনতে পারে, যেমন বিবেকহীনতার কাজ করে কি করে? হ্যাঁ, আপনি তো ভুবন ব্যানার্জি। 20 বছর আগে আপনাকে আমি প্রথম দেখেছিলাম, আপনাকে আমি ঠিক চিনেছি। এখন তো আপনি ওই হিরোই থানার বড় দারোগা বাবু। নমস্কার নমস্কার দারোগা বাবু। নমস্কার নমস্কার। বড় পুলিশ অফিসার হিসাবে অনেক মানুষের কাছ থেকে আপনি সম্মান পেয়েছেন। হ্যাঁ, আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে ভীষণ স্নেহ করে। কেউ ঘুষ চাইলে আপনি তাকে অপমান করে তাড়িয়ে দেন। আপনার বড় ছেলে রবি একটা বড় কোম্পানিতে চাকরি করে, আপনি তার বিয়েও দিয়েছেন, একটা ফুটফুটে নাতিও হয়েছে। ওকে দেখতে ঠিক আপনার বড় ছেলে রবির মতো হয়েছে। আমার ছেলের বউ নাতিকে নিয়ে এখন ওর বেশ সুখের দিন কাটে। মিথ্যে কথা বলছেন। মিথ্যে কথা? হ্যাঁ, মিথ্যে কথা বলছেন। বলছেন না 21 বছর আগে আপনার যে দুর্ঘটনা ঘটেছিল সেটা আপনি ভুলে থেকে আছেন। আপনি সুখে আছেন, আপনি শান্তিতে আছেন। বিবেক বাবু, আমি সুখেই আছি, আমি শান্তিতেই আছি। কার জন্য আমার মনে দুঃখ আছে? কার জন্য আমার মনে অশান্তি বাসা বাঁধে? এখন আমার কোনো কিছুতেই অভাব নেই। আছে, অভাবের দিনের সেই স্বভাবটা তো আছে। বাবু বলতে পারেন এত প্রভাব প্রতিপত্তি থাকা সত্ত্বেও অভাবী চালচলন দেখিয়ে কপ্তা কাবাব খেয়ে ওকে রাত্রে ঠিক মতো খুব হচ্ছে কি? কার চিন্তা আমার ঘুম কেড়ে নেবে? আপনার ভালোবাসার চিন্তা, আপনার সেই ভারতীর ভাবনা, আপনার ছোট ছেলে সোমনাথের শত সহস্র স্মৃতি। ভালোবাসার কামালে কামালে আমাকে পথভ্রষ্ট করতে পারেনি। সন্দেহের সাগর সাগরে আমি বেরিয়ে এসেছি সৌভাগ্যের সংগ্রামকায়। এখন আমি অনেক সুখে, এখন আমি আপনি দুঃখী, আপনি বন্দী। আপনি নিজেকে লুকিয়ে রাখতে চাইছেন। আপনি জানেন না আপনার অনুশোচনা ট্রেন পৌঁছে গেছে স্মৃতির স্টেশনে। দারোগা বাবু, আপনি নিজের ভুল নিজে বুঝতে পেরেছেন। আপনি জানেন আপনার ছোট ছেলে সোমনাথ আপনার নিজেরই সন্তান। তাৎক্ষণিক মুহূর্তে যেতে জন্য আপনি সওদাগর সেজেছিলেন। ব্রাহ্মণকে গাড়িতে ঢুকিয়ে কোনো লাভ নেই দারোগা বাবু। আপনি খুঁজুন, আপনি অনুসন্ধান করুন, যদি তাদের দেখা পান ভালো। তবে নিশ্চিন্তে থাকুন, স্বর্গের সুখ সিংহল থেকে মুক্ত করবে আপনার এই ছোট ছেলে সীমন্ত সওদাগর। আমি আর পারছি না, আমি আর পারছি না। নিজের সঙ্গে নিজের জীবনের সঙ্গে যুদ্ধ করতে করতে আমি ক্লান্ত, আমি ক্ষত, আমি ক্ষত। বিবেককে আমি উত্তর দিতে পারি না। বিবেক আমাকে তাড়া করে বেড়ায়, বুকের ভিতর অবক্ত যন্ত্রণায় আমি ছটফট করতে করতে কাকার করে কাঁদি আর ভাবি গরে ভুব ভুরি দেবে ভেবেছিল একটি পাখি হঠাৎ বুকে স্বপ্ন
হয়েছে কতদিন আপনাকে বলেছি আজে বাজে চিন্তা করে মন খারাপ করবেন না। তোমার মায়ের চিন্তা, তোমার ভাইয়ের চিন্তা তোমার কাছে আজে বাজে চিন্তা? তা নয় তো কি বাবা, 21 বছর আগে যে ভদ্র মহিলা 6 মাসের বাচ্চাকে কোলে নিয়ে আপনাকে ছেড়ে চলে গেছে, তার কথা ভেবে কি লাভ? তোমার মা তোমার কাছে শুধুমাত্র একজন ভদ্র মহিলা? তুমি তো লেখাপড়া শিখেছো, কলেজ ইউনিভার্সিটি অনেক সিঁড়ি পেরিয়ে পেরিয়ে বড় বড় ডিগ্রি নিয়ে এসেছো, সেই জন্যই বুঝি ভুলে গেছো জীবন বোধের প্রথম ভাগের কথা। লেখাপড়া শিখে মানুষ যে এতটা অশিক্ষিত হয় তা কিন্তু আমার জানা ছিল না। রবি বাবা, আপনি আমাকে ডাকছেন বাবা? হেমাঞ্জলি, তোমার ছেলে কোথায়? অপু, অপু ভেতরে বসে বই পড়ছে। পড়ছে? দাদু ভাইয়ের পড়া বন্ধ করে দাও বৌমা, কারণ যারা পড়ে তারা বোধহয় পড়েই যায়। হাসছি কেন জানিস? ওর বাবা নিচের দিকে নেমে যাচ্ছে বলে। যাবেন না বাবা? যাবো, আনাই তো গিয়ে চোর ডাকাত বদমাইশদের আমি সাহায্যটা নিশ্চয়ই করব। তার আগে আমি আমার বড় ছেলেকে একটু শাসন করে যাই। বলছেন কি বাবা, আপনার ছেলে কি কোনো অন্যায় কাজ করেছে? বৌমা, আমার ছেলে কি কোনো অন্যায় করতে পারে? জবরদস্ত পুলিশ অফিসার ভুবন ব্যানার্জির ছেলে শিবব্রত গুপ্তা কোম্পানির সেলস ম্যানেজার এম কম্পাস সুদর্শন যুবক শুধু তার মাকে বলে ভদ্র মহিলা। কি সিন আপনি ক্রিয়েট করতে চাইছেন বাবা? অঞ্জলি, তুমি বিশ্বাস করো, আই ক্যান ইমাজিন। ইংরেজি নয়, বাংলার বাঙালি ছেলে, আগে বাংলাটা ভালো করে শেখো। এটা বিদ্যাসাগর মহাশয়ের বর্ণ পরিচয়ের প্রথম ভাগ। নাও পড়ো। ও আ হস্যই দীর্ঘই বয়াকার বয়াকার বাবা বয়াকার মা। আমি বর্ণ পরিচয় মুখস্থ করে আর একটা ভুবন ব্যানার্জি হতে চাই না। আমি আমার মতো হতে চাই পুলিশ অফিসার হয়ে। উনি ঘুষ খাবেন না, শতত আশিটি ছুরি মাথায় নিয়ে গরুর গাড়ির মতো জীবনের মাটি মারিয়ে মারিয়ে ওই মরণের বুকে এগিয়ে যাবেন। তবু আদর্শ ত্যাগ করবেন না। ওয়ার্ডলেস কোথাকার। তুমি বাবাকে ওয়ার্ডলেস বললে? আই এম কারেক্ট, আমি ঠিক বলেছি। আমিও ঠিক বলেছি। অপু, অঞ্জলি, আপনি একটু একটু করে বাবার দিকে চলে যাচ্ছে, ওদিকে একটু খেয়াল রাখো। ও হ্যাঁ, আমি অফিস চললাম। আজ নাইট শো সিনেমা দেখতে যাবো, তুই দেখো। কিন্তু বাবার যে ভীষণ অসুবিধা হবে। কি হলো? বাবার অসুবিধা হলে বলে আমি আমার জীবন যৌবনের স্বপ্ন ব্যর্থ করে দিতে পারি। তাই? তাছাড়া তোমাকে নিয়ে আমি ওই যৌবনের সাগরে ভেসে বেড়াতে চাই। সত্যি? চাঁদ যদি ডুবে যায় যাক না, সত্যি বলছো? তুমি? চাঁদ যদি ডুবে যায় তুমি যত
কোথায় যাবো না, কোথায় যাবো আমি? 21 বছর ধরে তোমার কাছে থাকতে থাকতে আমি যে একটু একটু করে তোমার মেয়ে আরতি হয়ে গেছে বাবা। আরতি? হ্যাঁ হ্যাঁ, তুই তো আমার মেয়ে আরতি। হ্যাঁ, আরতি ছিল আমার ছোটবেলার বান্ধবী। এই কথাটা আমি আমার দাদু ছাড়া কেউ জানতো না। বিয়ের পরে স্বামীর ভালোবাসা পেয়ে তাকে এই কথা বলতে আমি ভুলে গেছি। কি হলো মা, তুই কি আমার জামাইয়ের কথা ভাবছিস? বাবা, ভাবতেই হবে, ভাবতেই হবে, এটাই তো প্রকৃতির নিয়ম। বাবা, আদ্যা শক্তি মহামায়া যেমনি পিতা গিরিরাজের ঘরে এসে কৈলাসপতি স্বামী শিবের কথা ভাবতো, তেমনিও তুমি আমার জামাইয়ের কথা ভাবছিস নিশ্চয়ই। তুমি ঠিক বলেছো বাবা, ঠিক বলেছো, তোমার কথাই সত্যি বাবা। সেই জন্য তো এই বৃদ্ধ গিরিরাজ প্রত্যেক দিন জিজ্ঞাসা করে, মাগো উমা, মহেশ্বর যদি কোনোদিন তোকে নিতে আসে তখন তুই কি করবি? আমি কোথাও যাওয়া হবে না, কোথাও না। তুই চলে যাবি বলেই কি আমি তোকে 21টা বছর আমার বুকের মধ্যে লুকিয়ে রেখেছিলাম। কার্তিকের মতো দাদু ভাইকে 21 বছর ধরে বড় করেছিলাম। তুই যদি চলেই যদি যাবি তাহলে ফিরিয়ে দে আমার মায়া মাখা স্নেহ ভরা 21টা বছর। ফিরিয়ে দিতে পারবে সন্ধ্যা দিকে সময় হচ্ছে, চলো তো, তোমার সন্ধ্যা দিকে সময় হয়ে গেছে। আমার সেবা করতে করতে তুই যেন তোর স্বামী আর বড় ছেলের কথা ভুলে যাস না রে। তাই কি পারি বাবা, তাই কি পারি? যেখানেই তারা থাক, যত দূরেই তারা থাক, তারা ভালো থাকুক, সুখে থাকুক। তাই তো এখনো আমি রোজ সন্ধ্যায় প্রদীপ জ্বালাই তাদের মঙ্গল কামনা করে, শীতে সিঁদুর পরি, হাতে পরি শাখা নোয়া, কপালে ষষ্ঠীর ফোঁটা দিই, আর ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলি, অবশ্য যেখানেই থাক, যত দূরেই থাক, তুমি আমার সব সন্তানের মঙ্গল করো। মা, মা গো মা, মা গো মা, মা গো মা, আমি এলাম তোমার কোলে, তোমার ছায়ায় তোমার মায়ায় মানুষ হব বলে। আমি এলাম তোমার কোলে, তোমার ছায়ায় তোমার মায়ায় মানুষ হব বলে। আমার আমাকে যতগুলো প্রশ্ন করেছিলেন সবগুলো প্রশ্নের উত্তর আমি একেবারে ঠিকঠাক দিয়ে দিয়েছি। তুমি কাঁদছো? না রে দাদু ভাই, তোর মা কাঁদছে না তো? কাঁদছে রে দাদু, কাঁদছে। বলো না মা, বলো, সত্যি করে বলো, কেন তুমি কাঁদছিলে? কেন চোখের জলে ভিজে যাচ্ছে আবার মমতা ওই মায়ের আসল? বুঝেছি, তোমার এই মাসের পেনশনের টাকা শেষ হয়ে গেছে, তাই তো? আচ্ছা মা, তুমি যে বাচ্চা ছেলে মেয়েগুলোকে পড়াও তাদেরও মাইনের টাকা খরচ হয়ে গেছে। বলো না মা, সত্যি করে বলো, কার জন্য তুমি কাঁদছিলে? তোর মা তোর বাবার জন্য কাঁদছে রে দাদু ভাই। না, যে বাবাকে দেখেন না করে সেই বাবার জন্য কোনোদিন তুমি চোখের জল ফেলবে না মা। বাবাকে ঘেন্না করিস না রে বাবা, বাবাকে ঘেন্না করিস না, পাপ হবে। বাবা হচ্ছে জন্মদাতা পিতা। পিতা? হ্যাঁ রে অর্জুন, শাস্ত্রে বলেছে পিতাই স্বর্গ পিতাই ধর্ম পিতাহি পরমন্তপ পিতরি প্রতিমা বললে প্রিয়ন্তে সর্বদেবতা। এমন শাস্ত্রের কথা আমি মানি না দাদু। যে লোকটা 21 বছর আগে আমার এই অনাথ রাতের অন্ধকারে মাইকে দেওয়ার করে গিয়েছিল, সেই লোকটাকে আমি পিতা বলে মানি না, আর সত্য বলেও মানি না। কেন মানবো মা? আমার বাবা বলে যাকে তোমরা সম্মান দেখাতে বলছো, সেই ভদ্র লোকরা তোমাকে বলেছিল 6 মাসের এই সোম আমি নাকি তার ছেলে নয়, আমি নাকি তোমার অবৈধ সন্তান। তার সেই কথাটাকে ভুল প্রমাণ করার জন্য 6 মাসের শিশুকে করে নিয়ে আমি ঘর থেকে বেরিয়ে এসেছিলাম বাবা। বেরিয়ে
বলে কেন তাকে তুমি মনে রেখেছো মা? কেন সেই লোকটার জন্য তুমি চোখের জল ফেলো? কেন সেই লোকটাকে স্বামী আসতে বসিয়ে এখনো তুমি তোমার স্মৃতিতে সিঁদুর পরো মা? সমাজের নিয়ম, সংসারের নিয়ম, সমাজ সংসারের নিয়ম। মহানুভব স্বামী তার স্ত্রী পুত্রকে সন্দেহ করে রাতের অন্ধকারে বাড়ি থেকে বার করে দেবেন। আর হতভাগী স্ত্রী সেই আদর্শ স্বামীর মঙ্গল কামনা করে চিরকাল স্মৃতিতে সিঁদুর পরবে। কি বলছিস তুই? আমি ঠিক বলছি মা। আমি এই সমাজের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে চাইছি। আমি মহাবিদ্য হিরণকান্ত, আমি সেই দিন শান্ত। তবে উৎপীড়িতের চন্দন চলিবে না, তবে অত্যাচারীর কর্মপ্রীপান প্রেমের রূপে রইবে না। মহাবিদ্য হিরণকান্ত, আমি সেই দিন হব শান্ত। আমি সমাজের এই পুরো সিস্টেমগুলোকে ভেঙে ফেলার কথা বলছি। আমি বেরিয়ে আসতে চাইছি একটা অবক্ষয় ভেঙে আমি ভাঙবো। তুই বললি না তো বাবা, সব ভেঙে চুরমার করে দেবে। মায়ের সঙ্গে ছেলের সম্পর্ক ভেঙে চুরমার করে দে, দাদুর সঙ্গে দাদির সম্পর্ক ভেঙে চুরমার করে দে। এটাও পুরানো নিয়ম। আমার এই টাকা ভেঙে খান খান করে মাতৃ সেও টাকা ভেঙে চুরমার করে দে। এটাও পুরানো নিয়ম। বিশ্বাস করো, সেই ছোটবেলা থেকে তোমার মুখে বাবার কথা দাদার কথা শুনতে শুনতে আমার মনের মধ্যে একটা দ্বিতীয় অস্তিত্বের জন্ম হয়ে গেছে। তাই তো আমি চাকরি খুঁজতে গিয়ে বাবাকে খুঁজেছি, দাদাকে খুঁজেছি, আর খুঁজে বেরিয়েছি সেই শয়তান জানোয়ার নেকেল গুপ্তকে। আমার অবচেতন মনের সত্য অন্বেষণ যে আমাকে পাগল করে। তোকে কাউকে খুঁজতে হবে না, শুধু মা শব্দের মানেটাকে খোঁজ আর মায়ের আদর্শকে মেনে চল। ওরে অর্জুন, এই সংসারে যারা মাকে চিনেছে আর কাউকে চিনতে হয় না রে বাবা, আর কাউকে চিনতে হয় না। पितोरधिका माता गर्भधारण पोषा अतुहि त्रिषु लोकेषु नास्ति मातृसमो गुरु। আশীর্বাদ করে আশীর্বাদের মাথায় তাকে মায়ের আশীর্বাদ। তোকে আমি আশীর্বাদ করলাম, তুই 5 জনের একজন হ, দেশের মুখ উজ্জ্বল কর। তুই দেশের আমি তোমাকে চিনেছি মা। আমি দেখেছি আমার মহিমাময়ী মাকে মধ্যে ওই মূর্তি আমি চিরকাল প্রতিপক্ষ চোখের জল দিয়ে প্রয়োজন হলে চিৎকার করতে করতে এদিকে আসছে। নিশ্চয়ই ছেলেটা কোনো বিপদে পড়েছে। ভয় নেই, আমি আসছি। আমি ওই মন্দির ছেলে। আমি আমার বাবা মারা গেছে আর 3 মাস হলো। আর 3 মাসে আমি বস্তির ভাড়া দিতে পারিনি বলে এই বস্তির মালিক আমাকে গুন্ডা লাগিয়ে আমাকে বস্তি থেকে উঠতে বলেছে। আমাকে বাঁচাও। ঠিকই তো করেছি, তুমি বস্তিতে থাকবে, অথচ ভাড়া দেবে না। তা কেমন করে হয়? আমি টাকাটা কোথা থেকে দেবো বলুন তো? তার মানে আমার বাবা মারা গেছে 3 মাস হলো। এই 3 মাসে আমি 2 বেলা 2 মুঠো খেতে পাই। তোমার মা নেই? মা আমার অনেক আগেই মারা গেছে। তোমার দাদা দিদি আত্মীয় স্বজন পরিবার? না, কেউ নেই, আমার কেউ নেই। এই পৃথিবীতে আমার কেউ নেই। আমি অসহায়। তুমি ছোট্ট একটা প্লাস্টিক কারখানায় কাজ করতাম। সেখানে খেলনা তৈরি হতো রাতের বেলা, আর দিনের বেলায় হতো 2 নম্বরই কাজ। আর কারখানার মালিক আমাকে
আমাকে ওই 2 নম্বর কাজে লাগাতে চেয়েছিল, তাই আমি 1 মাস আগে ওই কাজটা ছেড়ে দিয়ে চলে এসেছি। এখন যদি বস্তি থেকে আমাকে তাড়িয়ে দেয়, আমি কোথায় যাবো বলুন তো? আমার মতো বাপ মা মারা ছেলেকে বাইরেও শত্রু আর ঘরেও শত্রু। আমাদেরকে কি লড়াই করে জিতে নিতে হবে বেঁচে থাকা? কথা বলবি জানোয়ার, ওই জবরা হারামির বাচ্চা রেস্তমি করলে মুখের মাপটা আমি পাল্টে দেবো সালা বেদন কি বলবে সালা বস্তি মালিকের পোষা গুন্ডারা, 2-1 খানা ধাপ্পা খেয়ে যে একেবারে লটকে পড়লে আর কোনদিন ভাবে করবি এই অসভ্যতা করবি? বল, অন্ধকার থেকে বেরিয়ে আসতে পারিস না, ভেঙে দিতে পারিস না বেঁচে থাকার পুরো সিস্টেম, পারিস না আমার মতো মা বাপ পড়া ছেলেটাকে ভাই বোনের কাছে টেনে নিতে। স্বর্গনরক একাকার হয়ে গেল যে, আমার নরক গুলজার হবে। পোষা গুন্ডারা পরিণাম দোষী যুবক অর্জুনের মাথায় তোমার এত বড় সাহস, আমাদের লোক বস্তু উচ্ছেদ করতে গেলে তুমি তাদের বেড়ে ফেলে দিয়েছ, তাই তোমাকে আমি ছাড়বো না অর্জুন, তোমাকে আমি ছাড়বো না। চোখের সামনে যদি একটা পাই খবর দেব। যাই বলে মিস্টার গুপ্ত, অর্জুন বাবু কিন্তু সাহস আছে। সাহস নয় বলো দুঃসাহস, আর সেই দুঃসাহসের পরিণাম হবে মিস্টার গুপ্তের উষ্ণ আলিঙ্গন। মানে মিস্টার সেবক ওই সাহসী যুবক অর্জুন বাবুকে চাকরি দেবে, এই কথাটা আপনি মিলিয়ে নেবেন। অসম্ভব। মিস্টার সেবাব্রত গুপ্তকে আপনি চেনেন না মিস পল্লবী? আপনি যতটা চিনি আপনি ততটা চেনেন না। মাত্র 1 বছর ওনার কাছে বিয়ের কাজ করলেও লোকটাকে আমি যতখানি চিনি ততখানি কিন্তু আপনি ওকে চেনেন না। আপনি একজন ক্যারিয়ারিস্ট, আপনি অনেক উঁচুতে ওঠার স্বপ্ন দেখেন, কিন্তু মিস্টার গুপ্তদের মতো যদি চিনতে না শেখেন তাহলে আপনার স্বপ্ন সফল হবে না মিস্টার রবি। আমি বড় একা অসহায়, আমাকে একটু সাহায্য করতে পারেন? আমি? হ্যাঁ তুমি। হ্যাঁ, তুমি বিশ্বাস করো পল্লবী, তোমার অদ্ভুত ইন্টেলিজেন্স আমাকে মুগ্ধ করেছে, তাই আমি তোমাকে ভালোবেসে ফেলেছি পল্লবী। এই কথাটা কতবার বলবো করেও বলে উঠতে পারিনি। তার মানে আমিও তোমাকে ভালোবেসেছি পল্লবী। আই লাভ ইউ পল্লবী। চলছে বুকে
ঠান্ডা লেগে গেছে। লাগবে না। আজ থেকে অফিসে যা গরম গরম আওয়াজ হচ্ছে, এদিকে সাহেবের গরম আর এদিকে আপনাদের গরম। বুঝতে পারছো না কোথাকার অজুর নামের ছেলেকে সাহেবের লোকের হাত থেকে ছিনিয়ে ছিনিয়ে আর উপরে আপনাদের দুজন যা কীর্তি করছে। অপার পরিপাল রয়ে যায় মাঠে, শিশুগণ যায় মন নিজ মাঠে। হাসবে না, হাসবে না ম্যাডামবাবু, হাসবে না, হাসবে না দিদিমণি। ভালোবাসার বক বক কম বক বক কম বাঁচিয়ে অফিসে কাজ করতে সেরে ফেলে, আর বাকি কাজটা আমি দিয়ে সেরে ফেলে। চুপ করতে ছিল, কিন্তু আজ কথাটা না বলতে পারছি না। কি কথা? কি সরকারি অফিস, সরকারি অফিস, সব অফিসে আমাকে প্রায় কাজে যেতে হয়। গিয়ে আমি কি দেখি জানেন? জোর মানে, জোর মানে, আর কানে কানে শুনি ভগকম ভগকম, আর কেউ কেউ বলে এই একটু যাও, আর কেউ কেউ বলে এই শুনো শুনো, আমার কেউ আমার মুখে কথা বলে না। হাতে হাতে পায়ে পায়ে তাকে তাকে চোখে চোখে বলছে ছি, 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 ছি। আপনারা যদি এইসব কাজ করবেন তাহলে ঘরে কাজটা কখন করবেন? কাজ করুন, কাজ করুন। সাহেবের মেজাজ একবারে টক ফাই হয়ে গেছে। পবিত্র নির্মলকে ডেকে পাঠিয়েছি, তারা এসে অজুহাত দেখে তারা আপনারা কাজ না করে এইসব কাজ করছেন, তাহলে একদম বোমা, একদম বোমা। ছি 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 রে, তোমার আমার ব্যাপারটা যদি গুপ্ত সাহেব জেনে যায় তাহলে তো কোনো চিন্তা নেই বলবি, আমাদের গুপ্ত প্রেম ওই গুপ্ত সাহেবের কানে কখনোই পৌঁছবে না। রবি। হ্যাঁ, রবিবার দিন তোমার সঙ্গে আমার দেখা। বাবা তোমার সাথে অনেক কথা হবে। শুধু কথা হবে আর কিছু হবে না? হবেই তো। ও মাই সুইট ডার্লিং, কি হবে? এখন নৌকায় চেপে মাছ গঙ্গায় গিয়ে বলবো। কি বলবে? বিন্দাস প্রেম করবো ছুটিয়ে, বিন্দাস প্রেম করবো ছুটিয়ে। আগে 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 কি অদ্ভুত এই মানুষগুলো! ঘরে বউ আছে, ছেলে আছে, তবুও সুন্দরী মেয়ে দেখলে মনের মতো গলতে গলতে বলে আই লাভ ইউ, তার উত্তরে আমি বলি আই হেট ইউ, আমি তোমাকে ঘৃণা করি। ও নো নো মাই সুইট ডার্লিং, পুলিশ অফিসার ভুবন ব্যানার্জির ছেলে মিস্টার রবি ব্যানার্জিকে তুমি ও কথা বলবে না। কি বলবি স্যার? তোমাকে যেমন করে হোক জানতে হবে রবি ব্যানার্জি আমাকে সন্দেহ করেছে কি না। আজকের এই সেবারত গুপ্ত 21 বছর আগে গুপ্ত, এই কথাটা ওর মনে প্রশ্ন জেগেছে কিনা। রবি মনে কোনো প্রশ্ন জাগেনি স্যার। তুমি কি করে জানলে? তুমি কি আমার কথার মতো মানে ওই রবিকে আমার কথা জিজ্ঞাসা করেছো? হ্যাঁ স্যার, এবং এটাও জেনে নিয়েছি উনি আপনার অফিস সম্পর্কে কিছুই জানেন না। কনগ্রেচুলেশন মাই ডার্লিং, আমি জানতাম তুমি ঠিক সময়ে ঠিক কাজ করে যাবে। তুমি আমার কি সেটা হচ্ছে লোকচক্ষে, আসলে তুমি হচ্ছে আমার প্রিয়া। বলো আমার কাছ থেকে তুমি কি চাও? তুমি আমার কাছ থেকে যে পুরস্কার পাবে আমি তাকেই দেবো। বলো তুমি কি চাও আমার কাছ থেকে? আমি আপনার ভালোবাসা চাই। তাই হ্যাঁ, আর আমি কিচ্ছু চাই না। এই তো হে কুঞ্জ ছায়া স্বপ্ন মধুর মোহে, এই জীবনে যে
নেশা আমারও লাগে পল্লবী তাই তো কলকাতার বাইরে গেলে সর্বদা তোমার কোথায় আমার মনে পড়ে আমার মেয়ে সাধনা আমার আমাকে সন্দেহ করে আমি তাকে বলি মা তুই যেমন আমার মেয়ে ওই পল্লবী হচ্ছে আমার মেয়ে ওই মোটর গড় দিয়ে আগে আমি গেছিলাম ভারতের যৌবনটাকে চিনিয়ে খেতে ব্যবসা ব্যাপারে আমি সবকিছু ভুলে গেছিলাম কিন্তু আমি যখন রক্তের ভয় রহস্য আর অন্যরা ভগবান বেড়াচ্ছি আমি তো কাইতে করে বড় ছেলে রবিকে পিকআপ করলাম কিরকম আমার হেড অফিসে চাকরি দিয়ে দিল সেদিন থেকে গেছিল পয়লা মে কি ব্যাপার মা সাধনা বলানি কোয়ানে হঠাৎ আমার একেবারে অফিসে ও টাকার দরকার বুঝি তাই না মা তার আগে তুমি বলো তো তুমি কার সাথে কথা বলছিলে কিন্তু আমি তো শুনলাম বাবা তুমি বলছিলে দাঁত বসিয়ে দিতে পারিনি ভারতী ভবন ব্যানার্জি আমি একটা যাত্রা বই পড়ছিলাম ওই নাট্য কোম্পানি সাথে ফরেস্ট স্টেশন ওই কিছু ডায়লগ আমি নিজের মনে বলছিলাম বাবা তুমি দেশ সেবা করবে আবার বিজনেসের কাছে এত ব্যস্ত থাকবে আর তার মধ্যে তুমি আমার যাত্রা নাটক করবে সত্যি ইউ আর গ্রেট বাবা করতে হয় রে মা করতে হয় যাত্রা হচ্ছে লোকশিক্ষার অঙ্গ তাই তো ঠাকুর রামকৃষ্ণ বলেছিলেন যাত্রায় লোকশিক্ষা হয় রে একবারে দুধের সামনে জলে রাজহাঁস দুধটাই খেয়ে মেরে জলটা পড়ে থাকে রে কিন্তু মা ব্যাপারটা জানিস তো যারা যাত্রা করে না যারা যাত্রা দেখে না যারা যাত্রা করায় না যারা যাত্রাকে ভালোবাসে না তারা শুধু সমাজের শত্রু না তারা দেশের শত্রু তারা শিক্ষার শত্রু তার থেকে অনেক বড় শত্রু তারা যারা বস্তির ঘর ভেঙে ওই অনাথ ছেলে মেয়েদের পথের ভিখিরি বাঁধায় তাদের শাস্তি হওয়া উচিত না বাবা না কোনো কিন্তু নয় বাবা ওই বস্তির মালিকের বিরুদ্ধে আমি মহিলা সমিতির হয়ে বিদ্রোহ করব আর তাই জন্য তোমাকে তোমাকে উচিত শিক্ষা দিতে হবে সেই দেশদ্রোহী কুকুরদের সম্পর্কে বাজে বাজে বলে চরিত্রটাকে নষ্ট করিস না রে মা ওদের ব্যবস্থা করার জন্যই তো আমি ওদের সাথে ব্যবস্থা করার জন্য আমি সেই অর্জুনকে আপনি সেই অর্জুনকে রেখে পাঠিয়েছেন অর্জুন অর্জুন তো বস্তু থেকে উচ্ছিত হয়ে যাওয়া ছেলেটিকে আশ্রয় দিয়েছে বাবা বাবা তুমি অর্জুনকে বন্ধ করে আমাকে ছেড়ে দিন আমার অনেক কাজ আছে তুমি ইনি হচ্ছেন সেই দুঃসাহসী যুবক অর্জুন আপনি দাঁড়া দাঁড়া মানুষের মতো একটা মানুষকে আগে আমি সম্মান জানাই তোমাকে দেখে আমার সেই পুরনো কথাটা এবং সেই পুরনো গানটা বাড়িতে মনে হচ্ছে ভাই তাহলে যেটা বলতে ইচ্ছে করছে আর যে গানটা গাইতে ইচ্ছে করছে আমার সেই গানটা হচ্ছে আজকাল রেডিও টেলিভিশনে কি যেন গানটা প্রায় শোনা যায় মানুষ মানুষের জন্য জীবনের জন্য সহানুভূতি মানুষ পেতে পারে না ও বল মানুষের জন্য জীবনের জন্য সহানুভূতি
মানুষের জন্য। আর সেই পুরনো কথাটা কি জানো তো? আমাদের দেশে হবে কবে কবে কথাই না বড় হয়ে গজে বড় হবে গজে। বাবা ওনাকে তুমি ছেড়ে দাও, আমি ওনার সাথে একটু আলাপ করতে চাই। আমার সঙ্গে আলাপ করবেন? কিন্তু কেন? বাহ, কেন কি? আপনি যেভাবে ফাইট করে গুন্ডাদের হাত থেকে ওই বস্তির ছেলেকে উদ্ধার করেছেন, তাতে তো যে কেউ আপনার সঙ্গে আলাপ করতে চাইবে। আমি দেশের গৌরব, অদ্ভুত আপনার সাহস। মহিলার প্রকৃতির পক্ষ থেকে আমি আপনার হাতে হাত মেলাতে চাই। এই হাত যার তার হাতের সাথে মেলে না ম্যাডাম, কারণ জীবন জ্যামিতির কোনো সরল লেখাই এখন কোনো সরল লেখার সাথে মিলিত হতে পারেনি। সেই জন্যই বুঝি আপনি বিকারত্বের ত্রিভুজের মাঝখানে দাঁড়িয়ে বিন্দুকে সিন্ধু ভাবছেন। আপনি কি করে জানলেন যে আমি বেকার? আমি জানি যারা বেকার, যাদের কাজ থাকে না, তারাই তো ভালো ভালো সমাজের কাজ করে। বাবা বাবা আমার ওই আদর্শ ইয়ং ম্যানকে তোমার কারখানায় একটা চাকরি দাও। সাধনা দেবী, মিস্টার ব্যানার্জি, আপনি ওনার নাম ঠিকানা এক্ষুনি লিখে নিয়ে আমাদের কারখানায় এক্ষুনি আপনি অ্যাপয়েন্টমেন্ট করে দিন। আমার বাবা দেশ সেবার কাজটা শক্ত করতে উনি আরো সাহায্য করবেন। না, আমার সাক্ষাৎ জগদ্ধাত্রী, তাই আমার এই মনের কথাটা নিজের মুখে বলে গেল। হ্যাঁ রবি, তুমি এক্ষুনি অর্জুনকে আমার কোম্পানিতে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দাও। আপনি সত্যি বলছেন স্যার? আমি জীবনে কখনো কোনোদিন কোনো মুহূর্তের জন্য মিথ্যা কথা বলি না যুবক। আমি বললাম আমি তোমার মতো আমি আমার কোম্পানির কাজে নিযুক্ত করলাম। আমি স্বপ্ন দেখছি। আর মুখ থেকে উঠেছিলেন স্যার? অবশ্যই আমার মায়ের। বাহ, আপনি কি ভাগ্যবান, মায়ের মুখ থেকে উঠে চাকরিটা পেয়ে গেলেন। বলুন আপনার নামটা কি? আমার নাম অর্জুন ভট্টাচার্য। আমার বাবা নেই, আমি শুধু আমার মায়ের ছেলে। আপনার সঙ্গে আমার আশ্চর্য মিল। আমরা যেন মহাপুরুষ, ভারতের দুই পুরুষ। আপনি কর্ণ আর আমি অর্জুন। এই যুগের আদর্শ যুবক অর্জুন ভট্টাচার্য হলে অভিমন্যুর বদলে নিজেই সেবাব্রত গুপ্তের চক্রগৃহে প্রবেশ করলো। প্রবেশ করে কোনো উপায় ছিল না স্যার, কারণ গুপ্ত সাহেবের কায়দার ঘর বড় সংঘাতে। আস্তে কথা বলো সঞ্জয়। স্যার, ভুবনবাবু বাড়িতে না থাকলেও আমার বোন অঞ্জলি বাড়িতে আছে। তাহলে ভুবন বাবুকে বলে দেবে ডিস্টার্ব করো না সঞ্জয়। এখন বলো, মিস্টার গুপ্তের কাজটা হয়ে গেলে আমার শেয়ারটা কত থাকবে? 25,000। মাত্র 25,000? তুমি কি জানো না সঞ্জয়, 25,000 টাকায় ঠিক আছে স্যার, ঠিক আছে, আপনি পুরোপুরি 50,000 পাবেন। আপনি শুধু বড় বাবুকে একটু আটকে রাখবেন। টাকাটা তাহলে কখন পাবো? কাল রাত 8টায়। 8টায়? হ্যাঁ স্যার, সামনে যে মাঠটায় বাচ্চা ছেলেরা খেলা করে, ওর পাশের ঘরে যে খাটটা, খাটটার আসর বসে, ওইখানে একটা ঘোড়া আপনার হাতে পৌঁছে দেবে টাকার বান্ডিল। আপনি বান্ডিলটা সরিয়ে রেখে একেবারে চলে যাবেন ব্যান্ডে। দেখবেন স্যার, যেন হয় না কোনো স্ক্যান্ডাল। এই যা কি হলো? ছিঁড়ে গেল স্যান্ডেল। 50,000 টাকা, আরো কয়েকটা 50,000 টাকা চাই, তাহলে বাড়িটা কমপ্লিট করতে পারবো।
সব চলে আসবে। তুমি খুব বাজে আরে মশাই, এই বয়সে বিয়ে না করলে কখন করবে? বয়সের তো একটা ধর্ম আছে, ধর্ম থাকতে থাকতে ধর্মটা শিখবো। তাহলে জন্মটাই একবারে মিথ্যা হয়ে গেছে। আরে যেমন হয়েছে আমার। চুপ করো গোপাল, তোমার এই রামায়ণ আমি অনেকবার শুনেছি। ঠিক আছে, তাহলে কাছে আসুন, কানে কানে একটা কথা বলি। তাহলে বলো কি বলবে? আপনার ভগ্নিপতি রবিবাবুকে আজকাল আমার অফিস সামনে মিস পল্লবীর সঙ্গে বকবকম আর জোরাজোরি করতে দেখেছি স্যার। রবীন নামে আজে বাজে কথা বললে আমার বোন অঞ্জলি রাগ করবে। ঠিক আছে, আমি বলবো না। তাহলে 10 টাকা ছাড়ুন। 10 টাকা কি হবে? আরে কথাটা যাতে হজম করতে পারি তার জন্য একটু ওষুধ খেতে হবে স্যার। এই নাও 10 টাকা। তাই বলে এটা ঘুষ পাবেন না স্যার। ঘুষ কথা শুনলে আমার মাথা আগুন জ্বলে যায়। আর যারা ঘুষ খায় তাদেরকে গুলি করে মারা ঘুষ খাই না। পুলিশের ঘরে পাপ ঢাকতে পাবলিককে ঘুষ দিতে হচ্ছে, ভাবা যায়? এত ভেবে আর লাভ কি দাদা? তাকে বিয়ে করে তুমি সংসারী হও। আর বিয়ে তো করবো, বিয়ে করে বউকে খাওয়াবো কি? তোর শ্বশুর মশাই যদি একটু সাহায্য করতে। কি সাহায্য করবে? চুরি করতে, ঘুষ খেতে, নাকি পুলিশের পোশাক পরে পাবলিককে ঠকাতে? মুখ সামলে কথা বলবে অঞ্জলি। আর আগে তুমি মুখ সামলে কথা বলবে রে উদ্ধব। যাও থানায় যাও, বন ভূমিপতির বাড়িতে আড্ডা মারার জন্য সরকার তোমার গায়ে পুলিশের পোশাকটা পরিয়ে দেয়নি। আপনার সঙ্গে আমার একটা কথা ছিল স্যার। আমি থানার ওসি, থানা ইনচার্জ, একজন সাব ইন্সপেক্টরের কথা আমি থানাতে গিয়েই শুনবো, বাড়িতে নয়। ঠিক আছে, আমি থানাতেই বলবো আর আপনি থানাতেই শুনবেন। তবে একটু বোধহয় ভুল করে ফেললেন। আমি শুধু সাব ইন্সপেক্টর নই, আমি আপনার ছেলের সম্বন্ধী। বাকিটা পরে বলবো। বৌমা, আমি কি সত্যি কোনো ভুল করে ফেললাম? না বাবা, আপনি একদম ঠিক কাজ করেছেন। তাহলে শোনো বৌমা, আমি বাড়িতে বাবা, থানায় পুলিশ। আমার একটা চোখ বাবার চোখ, আর একটা চোখ মাকে তুমি। তাই তুমি সাবধান করে দাও তোমার দাদা অনিরুদ্ধকে, আর আমি সাবধান করে দেবো আমার ছেলে রবিকে। এখন কি আপনার অফিসের ওভারটাইম চলছে মিস্টার রবি ব্যানার্জি? না মানে এত রাত করে বাড়ি ফেললে কেন? বাবা, আমি জিজ্ঞাসা করছি, আপনি ভেতরে চলুন। ভয় কেন বৌমা? ভয়ের শিকল পরে তো আর নারী প্রগতি এগোবে না। মেয়ে হয়ে জন্মেছ বলে তুমি তো অন্যায় করনি, তো আমার সামনে তুমি ওকে জিজ্ঞাসা করো, এত রাত করে মানুষ যদি বাড়ি ফিরবে তাহলে ঘর বেঁধেছিল কেন? হ্যাঁ বাবা, আমি ওকে জিজ্ঞাসা করছি, আপনি দাঁড়ান। হ্যাঁ গো, এত রাত হলো কেন? অফিসে কাজ ছিল বুঝি? সে কৈফিয়ত তোমাকে দিতে হবে। আলবাদ দিতে হবে। তুমি ওকে অগ্নি সাক্ষী করে বিয়ে করেছ। বিয়ে করেছি বলে আমি আমার মাথাটা বিক্রি করে দিই। মেয়েরা টাকার বান্ডিল নয় যে সেই টাকায় তাকে আত্মবিক্রি করতে হবে। কিন্তু নারী পুরুষের আত্মবিনিময়ের নামই হচ্ছে বিয়ে। পুরনো যুগের কথা, এই যুগে চলে না। মার্চেন্ট অফিসের বড় বাবু মিস্টার রবি ব্যানার্জি, তাহলে বলুন এই বাবাটাও তো পুরনো। এই পুরনো বাবা তোমাদের নতুন যুগে চলে না। চলে কি চলে না এটা আপনি চিন্তা করুন। কোনো
চিন্তা করতে হবে, কারণ তুমি বাবা হয়েছো। আমার ভাবতে অবাক লাগছে, এমন দেবতার মতো বাবা যান, তার ছেলে এমন হয় কি করে? ছি, 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 ছি। বাবা, আপনার বৌমার কথাগুলো আপনি শুনলেন? আপনি হাসছেন বাবা? তোর মা থাকলে তো কাঁদতো রে হতভাগা। আমি পুরুষ, তাই কাঁদতে পারলাম না। কিন্তু ভবিষ্যতে আপনাকে কাঁদতে হবে বাবা। রবি, আমি রবি, আমি রবি বলে কোনো রবিবার নই। আমার জীবনে কোনো ছুটি নেই। আমি দেওয়ালে টাঙানো ক্যালেন্ডারের মতো সপ্তাহে একটা করে লাল ঘর হয়ে বেঁচে থাকতে চাই না। আপনি যেখানে শেষ করেছেন, আমি সেখান থেকে শুরু করতে চাই। শুরু অতীত থেকে বর্তমান, বর্তমান থেকে ভবিষ্যৎ। কিন্তু কিন্তু হিসাব হিসাব মিলছে কই? কি করে মিলবে? ইন্দ্রপ্রস্থের অর্জুন যে পোস্তা বাজারের কাছে বাসা নিয়েছে, সে খবর পেয়েছেন? এই খবরটা আমি সংবাদপত্রে পড়েছি। এবার মারামারি লেগে যাবে, আর সঙ্গে রাজনৈতিক মারামারি। কিসের জন্য? দক্ষিণপন্থীরা বলবে অর্জুন আমাদের, মধ্যপন্থী কুন্তি মায়েরা কাঁদতে বসবে। হাসবেন না, হাসবেন না, আমাকে ভাবতে দিন। কি ভাবছেন? ভাবছি আমার ছেলে সোমনাথ যদি এই অর্জুন হতো, কিংবা আমার ছোট ছেলে যদি এই ছোট ছেলে সোমনাথ যদি ওই অর্জুন হতো, তাহলে গর্বে অহংকারে আমার বুকটা ভরে যেত। সেই ছোট্ট ছেলেটাকে নিয়ে ভারতী যে কোথায় হারিয়ে গেল, আমি কত খুঁজলাম, কিন্তু তাদের কোথাও খুঁজে পেলাম না। আর যাই হোক, বাগানতে পুড়ে মরেনি। অর্জন করছে কিংবা ঝিরিগিরি করে আমার সেই ছোট্ট ছেলেটা এখনো বেঁচে আছে। তো তবে কেন, কেমন আছে, কোথায় আছে? আপনি ভাবুন, আপনি খুঁজুন, আমি ততক্ষণ দেখে আছি ওরা কোথায় আছে। তবে আপনাকে কিন্তু বলবো না। আপনাকে কিন্তু বলবো না। আপনি খুঁজুন, আপনি ভাবুন। বিবেক বাবা, আপনার সঙ্গে যদি ওদের দেখা হয়, তাহলে তাহলে তাদের আপনারা ভুলে দেবেন। আমি তাদের ভুলিনি, আমি ভুলিনি ভারতী, আমি আমার সোমনাথকে ভুলিনি। তাই তো এই বিশাল জনসমুদ্রের মাঝখানেও আমি শুধু একা 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 মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন আমার বিদুরা হয়ে রোগী রোগী ছবি আঁকে। মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন আমার হৃদয়ের বেদনা রঙে রঙে ছবি আঁকে। মুছে যাওয়া দিনগুলি আমায় যে
আমি নিজের প্রশ্নের উত্তর মাথা কি যন্ত্রণা করছে, জোরে গাটা পড়ে যাচ্ছে। ঠাকুর অবিশ্বাস, আর কতদিন আমাকে এমনি করে নিজের সঙ্গে যুদ্ধ করে বাঁচতে হবে? আর কতদিন কতদিন কতদিন? বাবা কই কাঁদিনি তো? কান্নাকাটি করলে তোমার ওষুধ তো কোনো কাজ করবে না মা। তুমি কাঁদবে কেন? তুমি কাঁদবে কেন? তুমি কাঁদছো কেন? তুমি হাসছিলে তাই না? কাদা আসুক, আমি সব বলে এই না না, তুমি কিচ্ছু বলিস না, কিচ্ছু বলবি না। না বলবি, যদি বলবি মার জ্বর কমে গেছে, মা ঠিকই ওষুধ খাচ্ছে। তোমার জ্বর কমে গেছে কি বেড়ে গেছে? তুমি হাত করো দেখি। বাছা তুই বড্ড জ্বালাস, দেখ দেখি দেখ। আমার বাবা না কিন্তু একই কথাই বলতো, রাগ করিস না বাবা, এই যে ওষুধ খেলে আমার অসুখ সারবে না, এই যে আমার মনের অসুখ, পৃথিবীর সব মায়ের বুঝি মনের অসুখ করে, তাই না মা? হ্যাঁ বাবা, অসুখ করে, আর সে অসুখ ডাক্তাররা সারাতে পারে না, সারাতে পারে একমাত্র সন্তানেরাই। তুমি এখনো বড়দাকে বুঝতে পারোনি তাই না মা? ওসব কথা বাদ দিয়ে ধারণটা রেখে দিয়ে আয়, না হলে ওর তুই এক্ষুনি এসে কার করে বলবে একটি মা তোমার জ্বর হয়েছে। লুকোতে চেও না মা, লুকোতে চেও না। অতীতটাকে যেমন করে তুমি তোমার সুখের আড়ালে লুকিয়ে রেখেছো, তেমনি অসুখের আড়ালে তুমি এটাকে লুকিয়ে রাখতে চেও না মা। তোমার কত কষ্টের বোঝা তো আমি মাথায় করে বলছি মা, তাহলে তোমার কিসের এত কষ্ট মা? তুই বুঝবি না বাবা। আমি ঠিকই বুঝবো মা, কিন্তু তুমি বুঝবে না, তাই তো তুমি এখনো আমাকে লুকিয়ে বাবা দাদার কথা ভেবে ভেবে চোখে জল ফেলো, তোমার জীবনে সিঁদুর পরো। হ্যাঁ করবো, যতদিন থাকবো ততদিন আমি সিঁদুর পরবো। মা ততদিনও চোখের জল ফেলবে যতদিন না বড়দা মায়ের কাছে ফিরে আসে। চুপ কর ছয়, উল্টো কথা বলে আমার মাথাটা গরম করে দিস না। চলো মা, আজ আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবো। আরে দাদু ভাই না, ভারতীকে আর ডাক্তারখানা নিয়ে যাওয়া দরকার নেই, আমি ওষুধ নিয়ে এসেছি। ওষুধ? কোন ডাক্তারের ওষুধ দাদু? পৃথিবীর মধ্যে সব থেকে বড় ডাক্তারের নাম মা কালী। দাদু আমি আদ্যা শক্তি মহামায়া মা শক্তি কালীর পুষ্প নিয়ে এসেছি দাদু ভাই। এই পুষ্পের পরশেই তোর মায়ের সব অসুখ ভালো হয়ে যাবে। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সহস্রা নমস্তুতে। মানি না, আমি মন্ত্র ঠাকুর দেবতা কিছুই মানি না দাদু। চুপ কর, ভালো করে চেয়ে দেখ, স্মৃতিতে সিঁদুর পরে মাকে আমার জগদ্ধাত্রীর মতো মনে হচ্ছে। দাদু তোমার ওই জগদ্ধাত্রী মনে হয়? মায়ের স্মৃতি থেকে সিঁদুরটা মুছে না দেওয়া পর্যন্ত মায়ের অসুখ ভালো হবে না। কি বললি হতভাগা? আমি এত বড় আমার সামনে আমার মায়ের মেয়ের বৈষম্য চাইলি? মা তোমরা আমাকে ক্ষমা করো, তুমি বিশ্বাস করো মা, তোমার কথা ভাবতে না আমার মাথা ঠিক থাকে না জানো, তখন আমি উল্টো পাল্টা কথা বলে ফেলি। দাদু তুমি আমাকে ক্ষমা করো দাদু। জানো মা, সারাদিন যখন কাজের চাপে আমি ক্লান্ত হয়ে পড়ি, তখন আমার সেই পুরোনো দিনের স্মৃতিগুলো মনে পড়ে যায়, তখন আমার চারপাশটা অন্ধকারে ঢেকে যায়, কালো কালো ছায়াগুলো আমাকে গ্রাস করতে চায়। আমার কি মনে হয় জানো মা, ভ্রুকুটিতে ভয় না মাগো, তোমার চরণে জানি পাবো ঠাই। আধারের ভ্রুকুটিতে ভয় না মাগো,